স্যারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগত। আজ আমরা বিবিএ থার্ড ইয়ারের একটা দিক নির্দেশনা মূলক ক্লাস করব। কিভাবে পরীক্ষার আগে বই শেষ করা যায় সেই বিষয়ে ইনস্ট্রাকশন থাকবে। কারণ আজকে আপনারা জানেন যে আপনাদের থার্ড ইয়ারের ফর্ম ফিল আপের ডেট পড়ছে। থার্ড ইয়ারের ফর্ম ফিল আপের ডেট হলে আপনার মোটামুটি হাতে থাকবে মাত্র কয় মাস, প্রায় 3 মাস সময় থাকবে এক্সামের। তো এই অনেকে আছে যে হঠাৎ করে ফর্ম ফিল আপের ডেট আসাতে বুঝতেই পারতেছে না কি করবে। তাদের জন্য দিক নির্দেশনা যে কিভাবে এই আগামী 3 মাসে যারা পড়ে নাই, এই 3 মাসের ভিতরে কিভাবে বইটা শেষ করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে। আহ, যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করবেন, যাতে অন্য অন্য স্টুডেন্টরাও এই ক্লাসটা দেখতে পারে। আর আজকের এই ক্লাসটায় আবার একটা বিশেষ সুযোগ আছে। সুযোগটা হলো, যারা এই ক্লাসটা শেয়ার করবেন তাদের অ্যাডমিশনের ক্ষেত্রে 25% ডিসকাউন্ট পাবেন। কারণ তাদের জন্য, যারা পরীক্ষার্থী তাদের জন্য একটা ব্যাচ তৈরি করা হচ্ছে। পরীক্ষার্থীদের জন্য যে ব্যাচটা তৈরি করা হচ্ছে, নতুন ব্যাচ, এখন নতুন ব্যাচে চলতেছে আপাতত। ওই ব্যাচটা কি পরীক্ষার আগে সবগুলো চ্যাপ্টারের সবগুলো ক্লাস আমি করাই দিব আর কি। হ্যাঁ, ওই সিস্টেমে করাবো। এখন কিভাবে করাবো এটাই আজকে আলোচনা করব। এখন আপনাদের যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে এই ভিডিওটা শেয়ার করেন। এডমিশন নিতে চাইলেও শেয়ার করেন, এডমিশন না নিতে চাইলেও শেয়ার করেন। কারণ কি, আপনার এই ভিডিওটাতে আপনার তো ডিসকাউন্ট পাচ্ছেন। আর ডিসকাউন্ট না নিতে চাইলে আপনাদের যে অনেক ফ্রেন্ড আছে যারা এখনো পড়ার সুযোগ পায় নাই, তারা কিন্তু এই ক্লাসটা একটু দেখে পড়ার সিস্টেমটা বুঝে গেল। হ্যাঁ, আর আপনাদের এই এখানে যে সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারের পড়ার মতো থার্ড ইয়ারের পড়াটা একরকম না। থার্ড ইয়ার পড়ার সিস্টেমটা একটু ভিন্ন, প্রশ্নগুলো একটু কঠিন আসে, এতটুকু সহজ আসে না। যে এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মতো যে 5টা অঙ্ক দিয়ে দিলাম, 7টা অঙ্ক দিয়ে দিলাম, সব হুবহু কমন চলে আসতেছে, এরকম না। আচ্ছা, আপনার কি কথা শুনতে পারতেছেন ঠিকভাবে? আপনারা কে কোন কলেজের কোন ডিপার্টমেন্টের আছেন একটু কমেন্টে লিখতে পারেন। হ্যাঁ, ডিপার্টমেন্টের নাম লিখলে একটা সুবিধা হবে কি, আমি আপনাদের এই একটা ফ্রি গ্রুপে অ্যাড করে দিতে পারবো। যে ফ্রি গ্রুপে কি, যেখানে আপনার ফ্রি ক্লাসগুলো হয়, সেটা একটা গ্রুপ আছে, সেই গ্রুপে অ্যাড করে দিতে পারবো। এই জন্য ডিপার্টমেন্টের নামটাও লিখে রাখতে পারেন। তো ওইখানে কিন্তু ফ্রি ক্লাসগুলো, ফ্রি ভিডিওগুলো, এগুলো দেখে দেখে বা ফ্রি ইনস্ট্রাকশন দেখে দেখে আপনি কিন্তু পড়ার সিদ্ধান্ত নিতে পারেন। বা যাদের টাকা পয়সা নাই একেবারে, তারা কিন্তু ওইটা দেখেও আপনার পড়তে পারবে। তা আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আপনারা একটু নিজেদের যদি কোনো গ্রুপ থাকে, যেসব গ্রুপে আপনাদের স্টাডি গ্রুপ, ওই গ্রুপে এই ভিডিওটা শেয়ার করে দিন, তো তারা ওই ক্লাসটা দেখে উপকার পাবে। আচ্ছা, আহ, আমরা ক্লাসের যে কিভাবে শুরু করব সেটাই একটু আলোচনা করি। এমনিতে আপনাদের ফার্স্ট কাজটা হলো, আপনাকে চ্যাপ্টারগুলো নির্বাচন করতে হবে। আপনার যে বইগুলো আছে সেই বইয়ের চ্যাপ্টার নির্বাচন করতে হবে। কারণ বইতে তো অধ্যায় আছে 8টা 10টা এরকম। যেমন ধরেন, আমি একটা উদাহরণস্বরূপ একটা বইয়ে চলে গেলাম, যে আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এই এই বইটাতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য মোট 9টা চ্যাপ্টার আছে। ম্যানেজমেন্টের জন্য 8টা চ্যাপ্টার আছে, ফিনান্সের জন্য 9টা চ্যাপ্টার আছে। এখান থেকে দেখা যায় কি, কোন চাপ, এখানে আবার 7-এর ভিতরে 2 ধরনের অঙ্ক, 3 ধরনের অঙ্ক আছে। 6-এর ভিতরে বাজেটিং যে চ্যাপ্টারটা, এখন আপনার সবগুলো পড়তে গেলে এলোমেলো লাগবে। আনইম্পর্টেন্ট চ্যাপ্টার করে তো সময় নষ্ট করার প্রয়োজন নেই। দেন একটা চ্যাপ্টার আছে ইম্পর্টেন্ট না, আসে না প্রশ্ন, ওটা করে সময় নষ্ট করার দরকার নেই। আপনি কি করবেন, ইম্পর্টেন্ট গুলো করে আগে শেষ করতে হবে। কারণ সাবজেক্ট তো বেশি, আগের মতো তো আর সাবজেক্ট কম না, যে এখন সাবজেক্ট কম আছে, যার ফলে আমি রিল্যাক্স হয়ে আস্তে ধীরে আমি সব চ্যাপ্টার করবো, সব করব। আগে ইম্পর্টেন্ট গুলো শেষ করে পরবর্তীতে আপনি অন্যগুলা করলেন, এটা করতে পারেন। সেক্ষেত্রে এই যে আমি আপনাদের চ্যাপ্টার নির্বাচন করার ক্ষেত্রে একটু হেল্প করতে পারি। যেমন ধরেন, যদি আপনি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কথা বলেন, এতে লেখা আছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের এই চ্যাপ্টার, এটা
অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানে কোন কোন চ্যাপ্টার থেকে অঙ্ক আসে সেটা একটা লিস্ট আমি দিয়ে দিছি। এখানে 5টা চ্যাপ্টার দিয়ে দিছি। এই 5টা থেকে 10 10 করে 50 আসে। কস্ট অ্যাকাউন্টিং নিয়ে দেওয়া আছে। তারপরে ধরেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের দেওয়া আছে কোন চ্যাপ্টারে কতগুলো আসে। তারপরে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর দেওয়া আছে কোন কোন চ্যাপ্টার থেকে অঙ্ক আসে মাস্ট। এরপরে দেওয়া আছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য কোন কোন চ্যাপ্টার থেকে অঙ্ক আসে। তারপর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের স্ট্যাটিস্টিক্স এর কোন চ্যাপ্টার থেকে অঙ্ক আসবে সেটা লিস্ট দেওয়া আছে। ট্যাক্সেশনের লিস্ট দেওয়া আছে। তাহলে আমি প্রথম কাজটা করে দিলাম, চ্যাপ্টার গুলো সিলেক্ট করে দিলাম। আপনারা যদি ফার্স্ট ক্লাস পেতে চান তাহলে ফার্স্ট ক্লাসের জন্য কমপক্ষে 5টা চ্যাপ্টার সিলেক্ট করবেন, কমপক্ষে 5টার চেয়ে বেশি করলে আর ভালো। আর যারা পাস করতে চান তাদের তো মিনিমাম 3টা করতে হবে। 3টা চ্যাপ্টার করতে হলে, 3টা প্লাস করতে হলে পাস চলে আসবে, পাস বা মোটামুটি রেজাল্ট। যদি ফার্স্ট ক্লাস বা এ প্লাসের জন্য 5টা করতে হবে। কারণ পরীক্ষায় যদি আপনি 5টা অঙ্কের মাঝে 5টা অঙ্কের মাঝে যদি আপনি 3টা সঠিক করতে পারেন 30 পাবেন। আর 2টা ভুল করার জন্য হয়তো 10 পাইলেন, তাহলে কত হলো 40। আর সি পার্ট, বি পার্টে যদি এরকম হয় 5টা ম্যাথের মাঝে বা অর্ধেক নাম্বার ধরি 20-এর মাঝে 10ও যদি পান, আর এ পার্টের আপনার 10টার মাঝে যদি 7টাও হয় তাও হয় 57। এরপর ইন কোর্সে যদি স্যাররা আপনাকে শুধু নামে মাত্র নাম্বার 5 নাম্বারটা দেয়, তারপর আপনাদের হয়ে যায় কত, 5 নাম্বারটা দিলেও 65 হয়ে যায়। তাহলে ফার্স্ট ক্লাসের জন্য লাগে 60। 5টা চ্যাপ্টার থেকে 3টা অঙ্ক মাত্র সঠিক করলেও আপনি ফার্স্ট ক্লাস পাবেন। আর যদি 3টা অধ্যায় থেকে 2টা অঙ্ক সঠিক করতে পারেন তাও পাস চলে আসবে, কিন্তু 10 কমায় দেন, কত আসে, 56। ভালো একটা মোটামুটি রেজাল্ট। তাহলে চ্যাপ্টারগুলো ফার্স্টে নির্বাচন করে নিতে হবে। 2 নাম্বার স্টেপ, চ্যাপ্টার নির্বাচন করা অনেক ইজি কাজ, যে কোনটা থেকে আসে কোনটা থেকে আসে না এটা বলা একেবারে ইজি। কিন্তু আপনার এখানে যে প্রতিটা চ্যাপ্টারে শত শত অঙ্ক আছে। ধরেন আপনি যদি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ দেখেন, প্রতিটা চ্যাপ্টারে 50টা 40টা 30টা 60টা 70টা অঙ্ক আছে। এখন আপনি কোনটা করবেন? এতগুলো অঙ্ক করা তো সম্ভব না, করলে তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এটা কি করতে পারেন, এইখানে যে আমার যে প্রতিটা লেকচার শিট আছে না, ধরেন আজকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং দিয়ে বুঝাচ্ছি কারণ সবার আছে এটা। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আপনি প্রতিটা অধ্যায়ে 10টা, সর্বোচ্চ 8টা 10টা 12টা অঙ্ক দিয়ে বেসিক শেখানো হয়েছে। কিভাবে শেখানো হয়েছে একটু আমি আপনাকে বুঝাই দিই। তো একটা চ্যাপ্টার বের করলাম আমরা, কস্ট ভলিউম রিলেশনশিপ একটা চ্যাপ্টার। এখান থেকে 10 নম্বরের কোয়েশ্চেন আসে, 14 নম্বরের কোয়েশ্চেন আসে। এখন এখানে কি ধরনের অঙ্ক হয়, এটা যেহেতু আপনি স্টুডেন্ট আপনার তো জানার কথা না, টিচাররা জানে। যে একটা একটা টাইপ হয় এরকম, ধরেন সে এরকম টাকা দেওয়া থাকে, কিছু রিকোয়ারমেন্ট বলে দেয়, টাইপ 1। আর একটা টাইপ হয় হলো 2টা ইয়ারের টাকা দেওয়া থাকে, কিছু রিকোয়ারমেন্ট হয়, টাইপ 2। আরেকটা হয় 3টা, আপনার আরেকটা হলো পার্সেন্টেজ দেওয়া থাকে, রিকোয়ারমেন্ট হয়। তাতে 3টা টাইপ। এখন এই 3 টাইপের মধ্যে পরীক্ষা প্রশ্ন হয়। আপনি যদি বিশ্বাস না হয়, এই চ্যাপ্টার যদি করা থাকে, আপনি ইউনিভার্সিটি কোয়েশ্চেন দেখেন গত 20 বছরের, এই 3 ধরনের মাঝে এক ধরনের পরীক্ষা আসছে। এই 3 ধরনের অঙ্ক আছে বইতে, ধরেন 60টা। এখন আমি আপনাকে এই 3 ধরনের অঙ্ক 60টার নিয়ম 10টায় শিখিয়ে দিলাম। 10টা অঙ্কের মাধ্যমে 60টার শিখিয়ে দিলাম। এখন আপনার হতে পারে যে না, আপনি বিশ্বাস করলেন না যে স্যার 10টা করলে কি 60টা হবে। আমার কাছে যারা এডমিশন নিয়ে পড়ে তাদেরকে এই 10টা অঙ্ক করানোর পরে আমি তাকে বলি বই থেকে আরো 60টা করো। করার পর তুমি কি করবা, এই পিডিএফ শিটের হেল্প নিয়ে সে কি করলো, 10টা অঙ্কের মাধ্যমে 60টা করার চেষ্টা করলো। বাই চান্স 2 4টা পারলো না, না পারাতে সেগুলো জুম ক্লাস বা সলভ ক্লাসে আমাকে বলে যে স্যার এটা এটা পারি না, আমাকে করে দেন। জুম ক্লাসে সরাসরি আমার সাথে হেল্প নিতে পারতেছে। তাহলে আপনি দ্বিতীয় কাজটা হলো পিডিএফটা বা সাজেশনটা ফলো করতে পারেন, তাহলে আপনার পরিশ্রম কমে যাবে। প্রতি অধ্যায়ে 8টা 10টা 15টা অঙ্ক আছে। 15টা অঙ্ক কোনটাতে নেই, 10টার বেশি অঙ্ক নেই। এই 10টা দিয়ে বেসিক হয়, প্রশ্ন কঠিন হলেও ছাত্ররা পারে। গত বছর
অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কোয়েশ্চেন খুব কঠিন হয়েছে। আপনি যদি চান, যারা এই অনলাইনে পড়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট ইউটিউবে ভিডিও দেখেন, ইউটিউবে যে কোনো টিচারের ভিডিও দেখবেন, দেখার পরে আপনি 2022 সালের কোয়েশ্চেনটা, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 2022 সালের কোয়েশ্চেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কোয়েশ্চেনটা নিবেন, নিয়ে দেখবেন আপনি একটা অঙ্ক মিলাইতে পারতেছেন না। কারণ কি? স্যাররা প্রশ্নগুলো এখন ঘুরায় পেঁচায় করে। আপনাদের সেকেন্ড ইয়ারও কিন্তু কোশ্চান ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং ঘুরায় পেঁচায় করছে। তা আপনি যারা পিডিএফ ফলো করছে, রুলগুলো তাদের কমন পড়ছে, তারা পরীক্ষা দিতে পারছে, তাহলে আপনি পড়াটা ইজি করার জন্য এই পিডিএফ শিটটা, লেকচার শিটটা সংগ্রহ করে সেটা থেকে পড়তে পারেন। কারণ অঙ্ক কম আছে এবং সেখানে সূত্রগুলো কম আছে। যেমন ধরেন, আপনি যদি এই চ্যাপ্টারটা বাইরের কোনো টিচার কাছে করে থাকেন, দেখবেন হলো এখানে সূত্র আছে আমার এখানে সূত্র দিছি কয়টা, 6টা, 10টা সূত্র দিছি। এই চ্যাপ্টারে 70, 60, 40টার নিচে সূত্র হবে না, কোনো বইতে নেই। তাই আমি 10টা সূত্র দিয়ে 40টা শিখিয়ে দিছি। কিভাবে শিখিয়েছি? এই যে দেখেন, একটা সূত্র দিয়ে বুঝাই দিই। এনি টাকা সমান সমান সেলস ইন্টু এনি রেশিও, অর্থাৎ একটা সূত্র দিয়ে 100 সূত্র শেখানোর প্রসেস শিখিয়ে দিছি। যে টাকা বের করতে হইলে, সূত্রটার নিয়মটা আমি একটু বুঝাই দিই। টাকা বের করতে চাইলে সেলসের সাথে পার্সেন্টেজের গুণ করতে হয়। যেমন ধরেন, সে চাইলো সিএম টাকা, সেলসের সঙ্গে সিএম, সিএম এর পার্সেন্টেজ যেটা দেওয়া আছে ওটা গুণ করবে। যদি সে ভেরিয়েবলের টাকা যদি চায় বা প্রফিট চায়, তাহলে সেলসের সাথে প্রফিটের রেশিওটা গুণ করতে হবে। তাহলে সূত্র হয়ে গেল কিন্তু, এক সূত্র দিয়ে 5টা শিখিয়ে ফেললাম। এরকম ভাবে টেকনিক করে কম সূত্র দিয়ে কিভাবে অঙ্কগুলো মাথায় ঢুকানো যায়, সেই ব্যবস্থা এখানে আছে। এরপরে জুম অ্যাপস এর ক্লাসগুলো করতে পারেন। জুম ক্লাসের সুবিধা কি? আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। যেমন স্যারের বাসায় যায় প্রাইভেট পড়ার সময়, স্যারের কাছে যেমন কথা বলেন যে স্যার এই অঙ্কটা বুঝাই দেন, এই অঙ্কটা আমি বুঝতেছি না, হ্যাঁ এই লাইনটা, ওই যে অঙ্কের এই লাইনটা আমি বুঝতেছি না, এই যে এই লাইনটা আমি বুঝতেছি না, হ্যাঁ এটা বুঝতেছি না, সেটা বুঝতেছি না, এইগুলো কিন্তু ক্লাসে আপনি আমার সাথে কথা বলতে পারতেছেন। তাহলে পিডিএফ নেওয়ার পরে কোনো না কোনো টিচারের হেল্প লাগবে, কারণ একা একা তো আর এই ভিডিওগুলা, এই এই ক্লাসগুলো আপনি করতে পারতেছেন না। হ্যাঁ, তো জুম ক্লাসে সেইগুলো কিন্তু হাতে কলমে আমি শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, সাথে যারা বিজি থাকে, যেমন অনার্স লেভেলে ম্যাক্সিমাম স্টুডেন্ট জব করে বা হাউস ওয়াইফ বা যে কোনো কাজে ব্যস্ত, তাদের জন্য রেকর্ডেড ভিডিও আছে। ক্লাসটা আজকে না করতে পারলে 7 দিন পরে, 8 দিন পরে, 1 মাস পরে, পরীক্ষার আগের রাতেও করতে পারতেছেন। মিস গেলে কোনো ক্ষতি নেই। তাহলে আপনাকে ভিডিওটাও আপনাকে দেওয়া হচ্ছে, রেকর্ডেড ভিডিও। এখন যদি এমন হয় যে আপনি লাইভ ক্লাস একটাও করেন না, শুধু ভিডিও কোর্সও আসছে, ভিডিও অল চ্যাপ্টার, একটা জুম ক্লাস না করলে চলবে, প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টারের ভিডিও আছে, সেগুলো দেখে করতে পারবেন। এটাতে সুবিধা কি আমি একটু বলে দিই। ধরেন আপনি আজকে ভর্তি হলেন, চ্যাপ্টার 1 করাচ্ছি, আপনি চ্যাপ্টার 1-এর পাশাপাশি চ্যাপ্টার 1 শেষ করতে যে কোনো টিচারের 15 দিন লাগবে ভালোভাবে শিখালে। 15 দিন যদি বাসায় বসে এই চ্যাপ্টার 1-এর পিছিয়ে সময় না দিয়ে চ্যাপ্টার 2, 3 ভিডিও দেখেন, একটা চ্যাপ্টারের ভিডিও দেখতে লাগবে 3 থেকে 4 ঘন্টা। সেই হিসাবে আপনি যদি 3-4 ঘন্টায় এক চ্যাপ্টার শেষ করতে পারেন, 15 দিনে যদি একটু বাসায় 2-3 ঘন্টা করে সময় দেন, আপনি তো আরো 2টা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারতেছেন। অর্থাৎ আপনার 15 দিনে চ্যাপ্টার শেষ হচ্ছে 3টা। তো এইভাবে বললে তো 1 মাসে বই শেষ। পরীক্ষার আগে ইজিলি, পরীক্ষা যে 3 মাস সময় আছে, ইজিলি কিন্তু শেষ করা সম্ভব। ভিডিও দেখে দেখে পড়তে পারবেন। 5 নাম্বার, গ্রুপ স্টাডি জন্য মেসেঞ্জার গ্রুপ আছে। এখানে আপনি ইনস্ট্রাকশন পাবেন, যেমন ধরেন কোন চ্যাপ্টারটা পড়তে হবে, কোন অঙ্কগুলো পড়তে হবে, কিভাবে লিখলে ফার্স্ট ক্লাস পাওয়া যায়, থিওরি সাজেশন কোনগুলো আছে, A to Z সাপোর্ট পাওয়া যায় এই মেসেঞ্জার গ্রুপে। তো এইভাবে যদি এই 5টা স্টেপে বাংলাদেশের এই পর্যন্ত লক্ষাধিক স্টুডেন্ট ফার্স্ট ক্লাস বা ভালো রেজাল্ট করছে এই স্টেপগুলো ফলো করে, এবং আপনাদের কিন্তু যে এই এই 5টা স্টেপ ফলো করে, উম, এটার যে সবচেয়ে বেশি স্টুডেন্টরা এটার রেজাল্ট ভালো পাইছে, সেটা রিভিউ কিন্তু আমার পেজে, আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে এগুলো দেওয়া আছে। এবং আপাতত এখনো পর্যন্ত, এখনো আমাদের ভর্তিকৃত, আমার এখানে ভর্তিকৃত স্টুডেন্টের সংখ্যা সবচেয়ে বেশি। অনলাইনে যদি সারা বাংলাদেশে স্টুডেন্ট ভর্তি হয় ধরেন 25,000, আল্লাহর রহমতে আমার এখানে বেশি ভর্তি হয় 20,000। কেন এত মানুষ ভর্তি হয়?
ওই যে 5 স্টেপের যে ফর্মুলাটা, ওই ফর্মুলাটা অন্য কোনো অনলাইন টিচার দিতে পারে না। এই জন্য, এবং সেগুলো কার্যকর কম, এই জন্য বেশিরভাগ স্টুডেন্টই এটা ফলো করে এবং রেজাল্টও অনেক ভালো। তা আমি আপনাদের এখানে আপনার বই শেষ করার সবকিছু বলে দিলাম। এখন আপনাদের এই আজকের ক্লাসটা যারা শেয়ার মেনশন করবেন তাদের জন্য 25% ডিসকাউন্ট আছে। আর ফেসবুকে যে ক্লাসটা হচ্ছে 25%, হ্যাঁ, ডিসকাউন্ট আছে। সেই ডিসকাউন্ট নিয়ে সবাই ভর্তি হতে পারেন, হ্যাঁ। 2025 সালের ডিসকাউন্ট। এবং আপনাদের জন্য, পরীক্ষার্থীর জন্য নিউ ব্যাচের নতুন ক্লাসগুলো শুরু হয়ে গেছে। আপনারা চাইলে ওই ব্যাচে ভর্তি হয়ে নতুন ব্যাচে পড়তে পারেন। আমি আপনাদের একটু, আমাদের এখানে যারা নিউ স্টুডেন্ট, তাদেরকে কিভাবে ক্লাস করে সেই বিষয়গুলো নিয়ে একটু আহ, আলোচনা করবো, যে তাহলে একটু আপনি ধারণা পাবেন, হ্যাঁ। যেমন আমরা আজকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যেহেতু সবার আছে, এই জন্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করাচ্ছি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর এই চ্যাপ্টারগুলো সবগুলোই একেবারে ইজি ইজি চ্যাপ্টার। এখানে ফ্লেক্সিবল বাজেট যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা, স্ট্যান্ডার্ড কস্টিং চ্যাপ্টারটা, এইগুলো থেকে 10 নাম্বার কনফার্ম থাকে, অনেক ইজি চ্যাপ্টার। এখন সিবিপি, অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং, এখান থেকে আমি ফ্লেক্সিবল বাজেটের একটা অঙ্ক নিয়ে একটু আলোচনা করব, কিভাবে পড়ানো হয় সেটা দেখানোর জন্য। আপনাদের যদি কোনো ব্যক্তিগত কোয়েশ্চেন থাকে সেগুলো বলতে পারেন, আমি সেগুলো পড়বো। আচ্ছা, দেখি এখানে কমেন্টে কে কি লিখছে। আম, আচ্ছা, ম্যাথ গুলোর থিওরির জন্য কিন্তু আমি সাজেশন দিয়ে দিব আপনাদের। থিওরির সাজেশন আছে, সেগুলো দিয়ে দিব। ফোর্থ ইয়ারের এখনো ডিসকাউন্ট শুরু হয় নাই, কারণ ফোর্থ ইয়ারের পরীক্ষা তো আসে নাই। আজকে শুধু থার্ড ইয়ারের যেহেতু পরীক্ষা আসছে, থার্ড ইয়ারের ডিসকাউন্ট। আচ্ছা, আপডেট শিট আপনারা পেয়ে যাবেন, যেহেতু রুটিন দিয়ে দিচ্ছে, সব আপডেট শিট পেয়ে যাবেন। তারপরে হলো অ্যাডভান্স অ্যাকাউন্টিং পড়েন, বাকি সাবজেক্টগুলো কিন্তু নতুন ব্যাচ আছে, আপনি ওই সাবজেক্টগুলো এডমিশন নিয়ে পড়তে পারেন। ইনবক্সে যোগাযোগ করেন। আচ্ছা, দেখি লাইভে যারা আছে তাদের একটু কমেন্ট পড়ে দেখি তারা কি কি লিখছে। আপনাদের যদি যে কোনো বিষয়ে জানার থাকে বলতে পারেন, এবং আপনারা কে কোন ডিপার্টমেন্টে আছেন সেটা একটু জানাবেন। তাহলে আপনাদের যে ডিপার্টমেন্ট ওয়াইজ গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে আপনাদের অ্যাড করে দেবো, যেখানে ফ্রি লাইভ ক্লাসগুলো হয়। আহ, আচ্ছা, সেরকম কোনো কিছু ইয়ে নাই। একজন লিখছে ম্যানেজমেন্ট ফাইনাল ইয়ারের কোর্সে ভর্তি হতে চায়, তাহলে একটু ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। আচ্ছা, আমরা এই ফ্লেক্সিবল বাজেট চ্যাপ্টার থেকে একটা অঙ্ক ডেমো ক্লাস করতেছি, যাতে যারা ভর্তি হয়নি তারা বুঝতে পারে যে ক্লাসগুলো কেমন হয়। এখানে চ্যাপ্টার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য এটা চ্যাপ্টার 8-এ আছে, ম্যানেজমেন্টের জন্য 7-এ আছে, ফিনান্সের জন্য 8-এ আছে। বলছে দ্য এক্সপেন্স বাজেট অফ 10,000 ইউনিটস অফ এ প্রোডাক্ট ইন এ ফ্যাক্টরি ইজ এস ফলো। বলতেছে 10,000 মালের জন্য কি খরচ হয় একটা ফ্যাক্টরি, সেটা দিয়ে দিছে এই জায়গায়। ফ্লেক্সিবল বাজেট অধ্যায়টার অর্থটা হলো যে আপনি ধরেন আপনার দোকানে বা একটা আপনার ফ্যাক্টরিতে সাধারণত 10,000 মাল বানান, বানানোর পর একটা লাভ হয় আপনি জানেন। এখন যদি আপনি চান ওই ফ্যাক্টরিতে 10,000 না, 15,000 বা 20,000 বা কম বেশি 8,000 মাল বানান বা 5,000 মাল বানান, তাহলে কয় টাকা লাভ হবে কয় টাকা ক্ষতি হবে, সেটা বের করার একটা পদ্ধতি হলো ফ্লেক্সিবল বাজেট। পেইড ক্লাস যে হয় সেখানে আরো বেসিক আর কি বাস্তব উদাহরণ দিয়ে বুঝাই দেওয়া হবে, যেহেতু আজকে ক্লাস সময় এমনি কম, এই জন্য আপনাদের সরাসরি অঙ্ক নিয়ে যাচ্ছি। 10,000 মাল বানাতে র মেটেরিয়াল বাবদ 100 টাকা খরচ হয়, লেবার বাবদ খরচ হয় 30 টাকা, ভেরিয়েবল ওভারহেড বাবদ খরচ হয় 30 টাকা, ফিক্সড এক্সপেন্স বাবদ খরচ হয় 20 টাকা। বিভিন্ন খরচ দেওয়া আছে। এই অঙ্ক করার জন্য আপনাকে দুইটা রুল জানতে হবে। একটা হলো ভেরিয়েবল কস্ট জিনিসটা কি সেটা জানতে হবে, আর একটা ফিক্সড কস্ট জিনিসটা কি সেটা জানতে হবে। আমি সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, যারা কস্ট অ্যাকাউন্টিং করেন তারা ভালো জানেন। ভেরিয়েবল কস্ট গুলো সেটা হলো যে উৎপাদন করলে খরচটা লাগবে, বা দোকান খোলা থাকুক বা বেচা কেনা হইলে খরচটা হয়, আর দোকান যদি বন্ধ থাকে তাহলে খরচটা হয় না। ফিক্সড কস্ট হলো সব সময় খরচটা হয়। যেমন উদাহরণস্বরূপ আমি দেখাই, ধরেন একটা আপনি মিষ্টির দোকান নিয়েছেন, এটা দোকান। এই দোকানে, এই যে দোকানটা আছে, এই দোকানের ভিতরে আপনি
ভাড়া দিবেন হলো ধরে নেন মাস শেষে 10,000 টাকা রেন্ট। এখন কোনো কারণে আপনি অসুস্থ, যদি 1 মাস বন্ধ রাখেন, তারপর ভাড়া কিন্তু আপনাকে 10,000 দিতেই হবে। এটা হলো ফিক্সড কস্ট, মালিক এসে বলবে না যে আপনি ভাড়া, দোকান বন্ধ রাখলেও ভাড়া নিবে, খোলা রাখলেও ভাড়া নিবে। আর ধরেন এখানে আপনি মিষ্টি বানান বা পাউরুটি বানান বা কেক বানান, বিস্কিট বানান, যদি 1 লাখ টাকার যদি প্রোডাক্ট উৎপাদন করেন, মাল বিক্রি করেন, তাহলেও ভাড়া কিন্তু এটাই। 20 লাখ টাকার জিনিস করলেও ভাড়া এটাই। এটাকে ফিক্সড কস্ট বলা হয়। আপনি বিক্রি করেন, যা ইচ্ছা তা করেন, এতে খরচ বাড়বে না। কাজ করেন, খরচ বাড়বে না, না করলেও খরচ বাড়বে না। এটা হলো ফিক্সড কস্ট। আর ভেরিয়েবল কস্ট কোনগুলো? যদি আপনি বিক্রি করেন তাহলে টাকা বেশি লাগতেছে, মাল বেশি লাগতেছে, মজুরি বেশি লাগতেছে। যদি বিক্রি না করেন, দোকান বন্ধ রাখেন, তাহলে লাগতেছে না। সেগুলো হলো ভেরিয়েবল কস্ট। অঙ্কের মাঝখানে আরো ডিটেলস আমরা আলোচনা করব। এখন তারা কি বলছে প্রশ্নে, যে এই খরচগুলো দিয়ে তারা বলতেছে প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট, একটা ফ্লেক্সিবল বাজেট তৈরি করো। এখন আমি ফ্লেক্সিবল বাজেট তৈরি করার জন্য এই 10,000 মাল বানাতে কত টাকা খরচ হয় এটা আগে বের করব। অঙ্কের শুরুতে আমি প্রশ্নটাই কোনো মতে আর কি উঠাইতেছি। তারা যেটা বলছে এটাতে আমি যাচ্ছি না। ফার্স্টে ফ্লেক্সিবল বাজেট জিনিসটা কি এটা বেসিক একটু নেওয়ার জন্য আহ, একটা ঘর করে নিচ্ছি। নিয়ে 10,000 মাল বানানোর ফলে আমার যে খরচটা হইতেছে সেটা আমি বের করতেছি। এটা যদি বুঝেন তাহলে সব বুঝবেন। এই জায়গাটা বুঝে গেলে বাকিগুলো সব বুঝে যাবেন আপনি। ফ্লেক্সিবল বাজেট আপনি 100% পারবেন। আজকের ক্লাসটা করলে 80% ফ্লেক্সিবল বাজেট শেষ। এক ক্লাসে বুঝে যাবেন, পরে বাকিগুলো নিজে প্র্যাকটিস করলে পারবেন। এখানে উপরে আমি লিখতেছি ফ্লেক্সিবল বাজেট। এখানে আপনি ডিটেলস বা অ্যাকাউন্ট টাইটেল লিখতে পারেন। লিখে খরচগুলোকে দুই ভাগে ভাগ করবেন, একটা ভেরিয়েবল কস্ট আর একটা হলো ফিক্সড কস্ট। এগুলা ক্লাসের মাঝখানে আপনি শিখে যাবেন কোনটা ভেরিয়েবল কোনটা ফিক্সড। এটার জন্য আলাদা কোনো নিয়ম শিখতে হবে না। নিয়ম আছে, নিয়মের শীটের মধ্যে নিয়ম আছে। এখানে র মেটেরিয়াল মানে কাঁচামাল, একটা মাল বানাইলে 100 লাগে। এখন যদি 10,000 মাল বানান তাহলে 100 দিয়ে হবে? 100 দিয়ে তো হবে না। লেবার মজুরি, একটা মাল বানাইলে 30 টাকা দেন একজন লোকরে। এখন যদি 10,000 মাল বানায় যদি বলেন 30 টাকা, সে নিবে নিবে না। তার মানে এই র মেটেরিয়াল লেবার, এটা হলো কাঁচামাল, হলো আমাদের ভেরিয়েবল কস্ট। এটা আমি এই জায়গায় লিখবো, র মেটেরিয়াল আর ডিরেক্ট লেবার এই জায়গায় ভেরিয়েবলের পক্ষে লিখবো 138। 100 দিয়ে যদি এটা গুণ করি তাহলে এখানে আসবে হলো আমার 10 লাখ। 30 দিয়ে যদি এটা গুণ করি আসবে হলো 3 লাখ। 10,000 মাল বানালে কত খরচ হয় সেটা আমি আজকে করে ফেললাম এখানে। এখন এরপরে আইটেমের নামটা একটু পড়ি আমরা। এই দুইটা যে ভেরিয়েবল কেন হলো এটা বুঝতে পারছেন তো? এই বুঝতে পারলে একটু ওকে লিখে দেন, যদি এতটুকু বুঝে যান। ওকে লিখেন ভেরিয়েবল ওভারহেড 30 করে, অর্থাৎ ভেরিয়েবল কস্ট যদি 30 টাকা, তারা এটা বলে দিয়েছে ভেরিয়েবল কস্ট, আমার আর এটা চিন্তা ভাবনা করতে হইতেছে না। 30 করে, একটা 30 টাকা হলে 10,000 মাল করতে হলে 3 লাখ টাকা হবে। এটা বুঝতে পারলে ওকে লিখেন, না বুঝলে কোয়েশ্চেন করতে পারবেন। এরপর ফিক্সড এক্সপেন্স 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা ফিক্সড এক্সপেন্স। একটা মাল একটা মালে যে আমার দরকার নাই, কারণ একটা মাল করলো 1 লাখ টাকায়, 5-10টা মাল করলো 1 লাখ টাকা। সো এটা আমার জানার দরকার নাই। ফিক্সড এক্সপেন্সটা আমি এই দলে রাখতেছি, যেহেতু আমাদের ফিক্সড এক্সপেন্স নিচে আলাদা করে লিখতে হবে। নিচের দলে নিয়ে আসতেছি ফিক্সড এক্সপেন্সকে। ফিক্সড ওভারহেড এখানে কিচ্ছু লিখলাম না, 1 লাখ লিখলাম, কারণ একটা মাল বানালো 1 লাখ, 10টা মাল বানালো 1 লাখ টাকা। এটা আমি একটু আগে শিখলাম। দেখেন আমাদের অঙ্কের আইটেম ছিল মোট 1 2 3 4 5 6 7টা 8টা আইটেম। 4টা আইটেম কিন্তু আমরা পেরে ফেললাম। 5 নাম্বার আইটেমটা বুঝে ফেলতেছি, এটা ভেরিয়েবল। ভেরিয়েবল এক্সপেন্স লেখা আছে 10 টাকা করে। এখানে আমি ভেরিয়েবল এক্সপেন্স লিখে ফেললাম 10 টাকা। ভেরিয়েবল এক্সপেন্স
10 টাকা, 10 টাকা দিয়ে এটা গুণ করলে 1 লাখ টাকা। 5টা আইটেম শেখা হয়ে গেল। এরপর সেলিং, ডিস্ট্রিবিউশন আর আচ্ছা অ্যাডমিনিস্ট্রেটর পড়ি। এই যে আরেকটা আইটেম অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, 60,000 টাকা এনে লেখা, এটা বুঝতে হবে কি এটা ফিক্সড। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যেহেতু ভিতরে এনে 60,000 লেখা ফিক্সড, তাহলে আমাদের 6টা আইটেম শেষ। অ্যাডমিনিস্ট্রেটিভ 60,000 টাকা, 8টার মাঝে 6টা শেষ, আর দুইটা যদি পারি তাহলে অঙ্কে আমি 10-এ 10 পাবো। তাহলে আর দুইটা আইটেম খুঁজে নেই কি বলছে। আপনার কি আর 6টা আইটেম বুঝে গেছেন? একটু ওকে লেখেন, না বুঝতে হলে কোয়েশ্চেন করতে পারেন। এখন এই দুইটা আইটেম বুঝলেই আমাদের এই অঙ্কটা শেষ হবে। এখানে বলছে সেলিং এক্সপেন্স 10% ফিক্সড আর বাকিটা ভেরিয়েবল। সেলিং এক্সপেন্স 10% ফিক্সড, বাকিটা ভেরিয়েবল। সেলিং এক্সপেন্স হলো দুই জাতের হইতেছে। সেলিং এক্সপেন্সের ভিতরে ফিক্সডও আছে ভেরিয়েবলও আছে, কারণ দুইটা জায়গা, এই জায়গাতে যাবে সেই জায়গাতে যাবে। সেলিং এক্সপেন্স, সেলিং এক্সপেন্স বলতে 10% ফিক্সড, তো বাকি 100 ভাগের মাঝে 10 ভাগ যদি ফিক্সড হয়, কতবার ভাগ ভেরিয়েবল হবে এটা বলতে পারবেন আপনারা? কমেন্টে বলেন তো কত ভাগ। 90 ভাগ, থ্যাংক ইউ। 90 ভাগ ভেরিয়েবল। তাহলে সেলিং এক্সপেন্সের দুই জায়গায় লিখবেন, উপরে লিখবেন নিচে লিখবেন। সেলিং এক্সপেন্সের যে টাকাটা দেওয়া আছে 25 টাকা, 25 টাকার 90 ভাগ এই জায়গায় লিখবেন, 25 টাকার 10 ভাগ এখানে লিখবেন। 10, 10%। 90 ভাগের টাকাটা এই জায়গায় লিখবেন, 22.5। 10 ভাগের টাকা এখানে লিখতে হবে না, কারণ আমরা তো এই জায়গায় লিখি না, ভেরিয়েবল কস্টের টাকা এই জায়গায় লিখি না, সরাসরি এখানে লিখে ফেলি। কারণ ভেরিয়েবল ফিক্সড কস্টের কস্ট পার ইউনিট জানার দরকার নাই, এই জন্য লেখার দরকার নাই। এখন আমার দরকার হলো একটা মালের খরচ, এটা হলে 10,000 মালের খরচ কত হবে? 10,000 দিয়ে গুণ করতে হবে অবশ্যই। 10,000 দিয়ে গুণ করলে টাকা আসতেছে হলো আপনার 25,000। এইটা ছিল আমাদের, এইটা যদি এটা দিয়ে গুণ করি তাহলে 2,25,000। আমাদের এটা ছিল সবচেয়ে জটিল বিষয় এই অধ্যায়ের। এটা যদি বোঝা হয়ে যায় অঙ্কও বোঝা হয়ে যাবে। এই জিনিসটা দুই ভাগে ভাগ করা হচ্ছে, এক 90% আর একটা 10%। আপনাদের 9:30 যে একটা ক্লাস ছিল এটা একটু দেরি করে শুরু হবে। হ্যাঁ, আপনারা যারা জুমে আছেন তারা একটু পরে আবার জয়েন করেন, 9:30 ক্লাসটা একটু দেরি করে শুরু হবে। সেলিং এক্সপেন্স 10% ফিক্সড বলাতে আমাদের 90% ভেরিয়েবলে নিতে হবে। এই জিনিসটা বুঝে গেলে একটু কষ্ট করে ওকে লিখেন। ডিস্ট্রিবিউশনটা আপনারা একা পারবেন, একটু চেষ্টা করেন তো একা। ডিস্ট্রিবিউশন এক্সপেন্স বলছে 20% ফিক্সড, 15 টাকা। তাহলে ডিস্ট্রিবিউশন এক্সপেন্সটা যদি 20% ফিক্সড হয়, ভেরিয়েবল কত হবে? 80%। তাহলে আমাকে এই ডিস্ট্রিবিউশন এক্সপেন্সটাও এইভাবে করতে হবে, 15 টাকাকে 80% এখানে লিখতে হবে। 80% আসতেছে হলো 12 টাকা। আর এই ডিস্ট্রিবিউশনের 15 টাকার 20% লিখতে হবে এই জায়গায়। তাহলে টাকা আসবে কত? তাহলে 20%, 20%-এ 3 টাকা 30,000 টাকা। এই হলো আমাদের অঙ্ক। এখন মোটামুটি এইদিকে সব আমরা করে ফেলছি, এইদিকে যা আছে সব করে ফেলছি, সব আমরা করে ফেললাম। মোটামুটি সবগুলো আইটেম আমাদের শেষ। 10,000 মালের জন্য কি ধরনের খরচ হয় সেটা আমরা শিখে ফেলছি। এখন আমাদের যোগ করতে হবে। 12 দিয়ে যদি আমি এটা গুণ করি, 1,20,000 না? টোটাল ভেরিয়েবল কস্ট বের করতে হবে, টোটাল ফিক্সড কস্ট বের করতে হবে।
টোটাল ফিক্সড কস্ট বের করতে হবে। এই টোটালটা একটু আপনারা বের করেন কষ্ট করে, এটা টোটালটা বের করেন। এখন 10,000 ইউনিট এটা আমরা করলাম। প্রশ্নে বলছে এই 10,000 করতে হবে না, আপনাকে করতে হবে 8,000। আপনাকে করতে হবে 8,000 এবং 5,000-এর জন্য কত খরচ হয়। আপনি এটা কিন্তু ফ্রিতে করছেন, শুধু বুঝার স্বার্থে। এখন 8,000 বের করা এবং 5,000 বের করা কোন ব্যাপার না আপনার কাছে। যদি আপনি এটা বুঝেন, এটা 100% পারবেন, এটাও 100% পারবেন। কিভাবে আমি দেখাইতেছি। একটা মালের খরচ যদি এত হয়, 10,000 মালের খরচ 10,000 দিয়ে গুণ করবেন, 8,000 মালের খরচ 8,000 দিয়ে গুণ করবেন। অর্থাৎ বাংলায় লিখে রাখেন, ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে এখানে যে ইউনিটের যে টাকাগুলো আছে, এই ইউনিট দিয়ে এই 8,000 গুণ করলে এটার উত্তর চলে আসে। তো সেই হিসাবে টাকা কত আসবে? সেই হিসাবে টাকা আসবে এখানে আপনার 8,000 দিয়ে এটার গুণ, 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 এইভাবে 8,000 দিয়ে গুণ করতে হবে। যত হাজার বলবে আপনি কিন্তু সবগুলোই পারবেন। যে যত হাজারই বলুক, ইনশাল্লাহ আপনারা এটা পারবেন। এটা যদি গুণ করে 8,000 দিয়ে, এই গুণ যোগ বিয়োগ গুলো একটু কাইন্ডলি আপনারা করে নিন, কারণ ক্যালকুলেটর ছাড়া মুখে মুখে করতেছি তো। 8,000 দিয়ে এটার গুণ, তা ভেরিয়েবলটা একেবারে ইজি। এটা দিয়ে এই 5,000 গুণ করলে এইগুলা চলে আসবে। এটা ধরেন আসবে হলো 5 লাখ, তারপরে আর 1.5 লাখ, 1.5 লাখ, তারপরে আসবে 50,000, পরে আসবে এটা হলো এটা অর্ধেক, 1,12,500, 500, তারপরে হলো 96,000, 1,20,000, 60,000। যুগগুলো নামাতে হবে আপনাদের, হ্যাঁ যুগটা আমি নামাই দিলাম না, আপনারা যুগটা একটু কমেন্টে লিখে দেন। ফিক্সড রেটটা একটু বাংলা লিখে দেন। ফিক্সড কস্ট কিন্তু আমি বলেছিলাম দোকান খুললেও যা না খুললেও তা। একটা মাল বানাইলো 1 লাখ, 10টা বানাইলো 1 লাখ, যতই বানাক 1 লাখই। চেঞ্জ নাই, সব সেম, সব সেম, কোনো পরিবর্তন নাই, যা আছে তাই। এখানে যা আছে সেখানে তাই, কোনো পরিবর্তন নাই। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন। তাহলে ফিক্সড এই ঘরে যা লিখবো হুবহু চোখ বন্ধ করে এই ঘরে লিখে দিব। ভেরিয়েবলের ক্ষেত্রে এইখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো দিয়ে এটারে গুণ করবো, এটারে গুণ করবো, আনসার হয়ে যাবে। টোটাল গুলো যোগ করবেন, এখানে টোটাল যা আসবে এই টোটাল থেকে এই টোটাল বাদ দিবেন, তাহলে অঙ্ক হয়ে যাবে। ধরে নেন এখানে টোটাল আসতেছে, আমি যুক্ত করে নেই 10,72,500, ধরে নেন 10,72,500 ধরে নেন। এখানে যোগফল আসতেছে আপনার 2,15,000 টাকা। এটা থেকে এটাকে বাদ দিবেন, এটা টোটাল ফিক্সড কস্ট। টোটাল ভেরিয়েবল যোগ করবেন, এটা এটা যোগ করবেন, টোটাল ভেরিয়েবল কস্ট আর টোটাল ফিক্সড কস্ট যোগ করবেন, টোটাল কস্ট আসবে। তাহলে আমার অঙ্ক শেষ। টোটাল কস্ট A+B। আজকে যেহেতু কম সময়ের মাঝে একটু বুঝাইছি, হয়তো শর্টকাট করে ফেলছি। আর একটু যদি আপনার ডিটেলস বুঝতে চান, তাহলে এখানে যে আমার পেইড ক্লাসগুলো হয় ওগুলোতে এডমিশন নিয়ে পড়েন, তাহলে সবকিছু A to Z বুঝতে পারবেন। এই গুণ বিয়োগ যোগ বিয়োগ গুলা, গুণ বিয়োগ গুণ টন এগুলো একটু মিস্টেক হতে পারে, যেহেতু মুখে মুখে করা হয়েছে। আচ্ছা, আমি ক্লাস শেষে যদি ক্লাসটা ভালো লাগে শেয়ার করবেন, শেয়ার করলে আপনার জন্য ডিসকাউন্টের অফার আছে। আবার আহ, আপনার বন্ধু বান্ধব যারা আছে, যারা এখনো পড়ে না এবং যারা ইয়েতে আছে, কি বলেন, আপনার এই এই গত বছরের মতো একটা ইয়েতে আছে, দ্বিধাদ্বন্দ্বে আছে যে না পড়তে হবে না, ফ্রি ভিডিও ফ্রি সাজেশন পরীক্ষার আগে এগুলো দেখে পাশ করে ফেলবো, তাদের জন্য এক সতর্কবাণী হলো, আপনারা অবশ্যই গত 2023 সালের কোয়েশ্চেনগুলো দেখবেন। 2022-23 এগুলো কোয়েশ্চেন বা গত বছরের কোয়েশ্চেন দেখবেন, আপনাদের সেকেন্ড ইয়ার কিরকম বানায় বানায় প্রশ্ন হয়েছে। এগুলার আলোকে কিন্তু প্রশ্ন কঠিন হবে, কিন্তু এই জন্য ফ্রি ক্লাস ফ্রি ভিডিও এগুলো দেখে মনে হয় ভালো করতে পারবেন, পাশ করতে পারবেন না। এই জন্য আপনাদের এডমিশন নিয়ে পড়াটাই সবচেয়ে বেস্ট হবে। তাহলে এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাইকে। এবং আপনারা যারা ভর্তিকৃত স্টুডেন্ট, তারা কিন্তু সবাই একটু আপনাদের যে পরিচিত বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করবেন, যাতে আপনাদের ওরাও এই ক্লাসগুলো করে উপকার পায়। নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।